নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আমরা শুনছিলাম সংযুক্তা দাশের লেখা অভিজ্ঞান বই থেকে নেওয়া এক মুঠো ছুটি। গল্পের পরবর্তী অংশ আপনাদের সামনে আবার তুলে ধরলাম। সঙ্গে থাকুন। বুবুন, নাও নাও নাও, চলো টয়লেট সেরে নাও, শুতে হবে তো। কাল সকালেই আমরা পাহাড়ে পৌঁছে যাব মাম্মাম। হ্যাঁ, একদম। বুবুনের এই প্রথম পাহাড় ঘুরতে আসা, তাই ও খুব এক্সাইটেড। তার আগে দিয়া আর রমেন একবার সিকিমে গিয়েছিল, কিন্তু তখন বুবুন হয়নি। ওটা ওদের হানিমুন ছিল। দিয়া মনে করার চেষ্টা করে আগেই রমেন কেমন ছিল, সেবারে ওদের বেড়াতে গিয়ে কিরকম অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু যেন কিছুই মনে পড়ে না। এমন তো হওয়ার কথা নয়। জীবনে সুন্দর স্মৃতি হিসাবে এগুলো তো মনের কোণে লালিত হওয়ার কথা। তবু তেমন কিছুই মনে পড়ছে না। শুধু মনে আছে সেবার প্রথমবার বরফ ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছিল। কিন্তু রমেনের আপত্তি করায় বেশিক্ষণ থাকতে পারেনি বরফের মাঝে। এসব ভাবতে গিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো শুধু। বিপাশা নিচের বাড়তে ওর মেয়ে শিয়াকে নিয়ে শুয়েছে, আর দিয়া ওর ছেলেকে নিয়ে আপারে। তৎকালে হলেও একই কোচে পাশাপাশি পেয়ে গেছে ওরা সিট। রাতের দার্জিলিং মেলে ওরা রওনা দিয়েছে। এইভাবে কখনো বেরোতে পারবে কল্পনাও করেনি দিয়া। একটা মেয়ে তো নিরাপত্তার নামে সারাটা জীবন শুধু নির্ভরশীল হয়েই কাটিয়ে দেয়। অবশেষে দিয়া সেই নিরাপত্তার নামে বেঁধে রাখা খাঁচা থেকে মুক্তি পেয়েছে। কয়েকটা দিন শুধু নিজের জন্য। হ্যাঁ, ভয় তো আছে বটেই। দিনকাল যা খারাপ, বিপদ আসতেই পারে, কিন্তু তাই বলে তো আর বেরি পড়েই কাটিয়ে দেয়া যায় না। দিয়ার কিছুতেই ঘুম আসছিল না। এসব সাত পাঁচ ভেবে চলেই ছিল সে। বিপাশাকে যখন যাওয়ার জন্য হ্যাঁ বলেছিল, তখন নিশ্চিত ছিল না যাবে কিনা। কিন্তু বাড়িতে মা আর রমেন একে একে এমন ভাব দেখাতে লাগলো যে বেরোনাটা কাম্য হয়েই উঠল। বেরোনার সময় মায়ের মুখটা দিয়া কিছুতেই মাথা থেকে সরাতে পারছিল না। কিরকম রুক্ষ মূর্তি হয়ে দাঁড়িয়েছিল, যেন মেয়ে সব চুনকালি মায়ের মুখে লেপে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর রমেনও ফোনে নির্বিকার ভাব দেখিয়ে অনুভূতি লুকিয়ে স্বাভাবিক থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু একবার বলল, যাচ্ছ তাহলে? দিয়ার কোনো উত্তর দিতে ইচ্ছা হয়নি। চুপচাপ ছেলেকে ফোনটা ধরিয়ে দিয়েছিল। কে জানে ছেলেকে কি কি জ্ঞান দিচ্ছিল রমেন। ছেলে শুধু হুঁ হ্যাঁ বলে যাচ্ছিল। দিয়ার একবার ইচ্ছে হলো ছেলেকে জিজ্ঞেস করুক, পাপা কি এত বলছিল রে তোকে? কিন্তু তারপর আর সেটাও জানতে ইচ্ছে হয়নি। বুবুন একবার মাকে জিজ্ঞেস করেছিল বেরোবার আগে, মাম্মাম, পাপা যাবে না আমাদের সাথে? দিয়া খুব স্বাভাবিকভাবে বলেছিল, না বুবুন, এই ট্যুরটা শুধু মাম্মাম আর বুবুনের। তুমি কি খুশি নয়? শিয়াও তো যাচ্ছে, খুব মজা হবে। নিজের মতো করে বুঝে নিয়েছিল বুবুন, আর প্রশ্ন করেনি। এমনিতেও বাবা মানে ওর কাছে উইকেন্ডের সামান্য কিছু ফুর্তি আর কিছু ইচ্ছা পূরণ। বাকি সমস্ত জুড়ে ওর মাই তো সব। তাই ও হয়তো কিছু অস্বাভাবিক মনে করেনি। এসব কিছুতে রমেনের মনোভাব সবই বুঝতে পারছিল দিয়া। তবু বুঝেও থেমে যাওয়ার ইচ্ছা হয়নি। এবারে সে আর থামতে চায়নি। উদার হাতে জড়িয়ে ধরতে চেয়েছিল জীবন থেকে কুড়িয়ে নেওয়া কয়েকটা দিনের এই ছুটিকে। এনজিপির এই সকাল
দুই নারীর জীবনে নিয়ে এলো এক নতুন সকাল। মুক্তির আস্বাদ তারা অনুভব করলো রন্ধে রন্ধে। বিপাশার অফিস কলিকের সূত্রে সবকিছুর ব্যবস্থা সুন্দর হয়েছিল। স্টেশন থেকে বেরোতেই ড্রাইভার ওদের রিসিভ করে সিতংয়ের উদ্দেশ্যে রওনা দিল। পাহাড়ি পথের শোভা, মেঘ পাহাড়ের অপরূপ আলিঙ্গন, মাঝে মাঝে স্থানীয় লোকেদের রাস্তার ধার দিয়ে ব্যস্ত আনাগোনা, দিয়ার মাথা থেকে ফেলে আসা মানুষদের সব রুক্ষতা দূরে সরিয়ে দিল। অসীম আনন্দে ডুবে যেতে লাগলো সে ক্রমশ। মোমো দিয়ে পাহাড়ি ব্রেকফাস্ট সেরে দীর্ঘ অথচ অপূর্ব রাস্তা পেরিয়ে দুপুর নাগাদ ওরা পৌঁছে গেল ওদের নির্ধারিত হোমস্টেতে। পাইন গাছে ঘেরা এই জায়গা, নাম না জানা ফুলের সমারোহ, পাহাড়ি ঢালু রাস্তা, প্রকৃতি আর তার সাথে নিজেদের এক নতুন রূপ মুকুলিত হলো দিয়ার কাছে। আগেও পাহাড়ে ঘুরেছে দিয়া, কিন্তু এত আনন্দ অনুভব করেছে কি মনে করতে পারল না। এন্টার লাইক এ গেস্ট, লিভ লাইক এ ফ্রেন্ড। হোমস্টের এমন আন্তরিক কথায় মন ছুঁয়ে গেল ওদের। ছুটির এই 3 দিন জীবনের সব থেকে সেরা দিন ছিল ওদের দুজনের কাছে। তাই পুরো কানায় কানায় সেটাকে উপভোগ করতে লাগলো ওরা। কখনো বাচ্চাদের নিয়ে, কখনো বাচ্চারা ঘুমিয়ে পড়লে নিজেদের নিয়ে। এরকম একদিনে বৃষ্টির আদুরে ফোঁটায় জলের ভাব জমেছে ঘরের কাছে। নিচে ওদের মতোই ছুটির নেশায় মত্ত কিছু যুবক সেই আমেজে নিজেদের মধ্যে মেতে উঠেছে। হাড় কাঁপানো ঠান্ডা, কাঁচের বাইরে বৃষ্টিতে স্নাত প্রকৃতি, যেন প্রথম যৌবনের পরশে সিক্ত কোনো যুবতী নারী। এমন আবহে নেশায় সিক্ত হতে চায় মন। হয় প্রেমের নেশা, নয় একাকিত্বের নেশা, নয়তোবা সুরার নেশা। দিয়া তাই হঠাৎ মেতে উঠে বলল, এই একটু ড্রিঙ্ক করলে কেমন হয়? আরে দারুণ হবে, আমারও বেশ ইচ্ছা হচ্ছিল। আর তার সাথে যা ঠান্ডা না, না খেলে রাতে কাটানোও মুশকিল হবে হয়তো। কিন্তু কিভাবে? আমরা গিয়ে বললে এই কেমন দেখাবে না? তাও ঠিক। আচ্ছা, দেখছি কি করা যায়। মন যতই স্বাধীনতা ঘোষণা করুক, সব জায়গায় এগিয়ে যেতে এখনো পা আটকে যায়। বিপাশার ওই প্ল্যানার বন্ধুকে ফোন করে ব্যবস্থা করা গেল। বাইরে বৃষ্টি, হাতে রঙিন পানীয়, আর ফোনে পুরনো গান, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। স্বাদ যদিও ভালো লাগেনি দুজনের, তবুও এক অপূর্ণ ইচ্ছে পূরণ হয়ে গেল। সুরা মানে তো আর মাতলামি নয়, সেটা যারা পাহাড়ের ঠান্ডায় থাকে তারা জানে। কিন্তু ছাপোষা পুরুষতান্ত্রিক সমাজ এখনো কিছু জিনিসে নিজেদের একচ্ছত্ব অধিকার ছাড়া কিছু মনে করে উঠতে পারিনি। সেবারে সিকিমে যখন প্রচণ্ড ঠান্ডায় রমেন ড্রিঙ্ক হাতে ফায়ার প্লেসের কাছে বসেছিল, দিয়াও চেয়েছিল একটু স্বাদ নিতে, কিন্তু রমেন সেটা শুনে বলেছিল, ছি, একটা ভালো বাড়ির মেয়ে হয়ে তোমার লজ্জা করে না? দিয়া কুঁকড়ে গিয়েছিল ভিতরে ভিতরে। আজ নিজের সেই দামাল ইচ্ছে পূরণ করতে পেরে দিয়ার চোখে জল এসে গেল। কিছু ইচ্ছে হয়তো এমনই হয়, অর্থহীন অথচ ভীষণ দামি। কিছু ইচ্ছে হয়তো এমনই হয়, অর্থহীন অথচ ভীষণ দামি। শুনছেন সংযুক্তা দাশের লেখা অভিজ্ঞান বই থেকে নেওয়া এক মুঠো ছুটি। গল্পের পরবর্তী অংশ এর পরের পর্বে। সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।
অবশ্যই করবেন। ধন্যবাদ।